যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিখোঁজ রহস্য। কাল বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরোন তুলনামূলক সাহিত্যের তৃতীয় বর্ষের ছাত্রী স্নেহা কারক। পরে বাড়িতে বন্ধুর মোবাইল থেকে ফোন করেন, জানান তার মোবাইল বাড়িতে ফেলে এসেছেন। বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠান থাকায় ফিরতে দেরি হবে, কিন্তু তারপর আর বাড়ি ফেরেননি স্নেহা। যাদবপুর থানায় অভিযোগ জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকেও জানানো হয়েছে। দুপুরে বাড়ি থেকে বেরোনোর পর আর বাড়ি ফেরেননি। যদিও বাড়িতে জানিয়ে গিয়েছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন এবং সেখানে তার ফিরতে রাত হবে, বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠান রয়েছে বলে, কিন্তু এখনো বাড়ি ফেরেননি স্নেহা কারক। যাদবপুর থেকে প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। সুকান্ত, স্নেহা সম্পর্কে এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? অর্থাৎ স্নেহা কাল বাড়ি থেকে বেরিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য, তারপর তার বন্ধুদের কাছ থেকে বা বিশ্ববিদ্যালয়ের কারো কাছ থেকে কোনোভাবে কোনো সূত্র কি পাওয়া যাচ্ছে কোথায় যেতে পারেন বা কোথায় এই মুহূর্তে রয়েছেন স্নেহা কারক? দেখো, যেটা আমরা পরিবার সূত্রে জানতে পারছি, স্নেহা কারক, যিনি কিনা হরিদেবপুরের বাসিন্দা, বছর 20 স্নেহা গতকাল 12টা নাগাদ সে হরিদেবপুরে বাড়ি থেকে বেরিয়েছিল বাসেই। সে কিন্তু ইউনিভার্সিটিতে এসেছিল এবং যেটা জানা যাচ্ছে যে বাড়িতে তিনি ফোন রেখেই এসেছিলেন এবং স্নেহা পরে বিকেল 5টা নাগাদ তার বাড়িতে ফোন করেন। তার একটি বন্ধুর নাম্বার থেকে ফোন করেন, সৌমেন তার নাম। সেই ফোন থেকে বাড়িতে ফোন করে তার বাবাকে ফোন করে তিনি জানান যে তিনি বাড়িতে ফোনটি রেখে এসেছেন এবং অর্থাৎ সেদিনকে, অর্থাৎ গতকাল সন্ধ্যাবেলাতে তার ইউনিভার্সিটির ক্যাম্পাসে একটি তার প্রোগ্রাম রয়েছে, সেই প্রোগ্রাম অ্যাটেন্ড করে তিনি ফিরবেন এবং তার ফিরতে কিছুটা দেরি হতে পারে। এরপরে কোনোভাবে কিন্তু কন্ট্যাক্ট আর করতে পারেনি কারক পরিবারের তরফে তার মেয়ের সাথে। তার বাবা তারক বাবু, তিনি কিন্তু বারবার যে বন্ধুদের সাথে কথা বলেছেন তারাও কিন্তু বলেছেন যে স্নেহা কিন্তু ইউনিভার্সিটি ক্যাম্পাসের মধ্যেই ছিল, কিন্তু তারপর থেকে তাকে কিন্তু দেখা যায়নি। গোটা বিষয় মিলিয়ে কিন্তু অবশ্যই রহস্য দানা বাজে, তার কারণ ইতিমধ্যে প্রায় 14 থেকে 15 ঘন্টা পেরিয়ে গেছে এবং এখনো পর্যন্ত স্নেহাকে খুঁজে না পাওয়াতে পরিবারের লোকজনের তরফে কিন্তু যাদবপুর থানাতে ইতিমধ্যে কমপ্লেন করা হয়েছে। শুধু যাদবপুর থানাতেই নয়, তারা এদিন যাদবপুর বিশ্ববিদ্যালয়তেও যান, তার রেজিস্ট্রারের সাথেও কথা বলেন এবং যেটা জানা যাচ্ছে যে ইউনিভার্সিটির তরফে থানাকে কিন্তু বলা হয়েছে যে এই গোটা বিষয়টাই তারা যেন তাৎপর্য দিয়ে তারা যেন তদন্ত করে দেখেন, কিন্তু এখনো পর্যন্ত প্রায় 3টে বেজে গেল, কোনো রকম খোঁজ পাওয়া যায়নি স্নেহার। আমরা কথা বলে নেবো স্নেহার বাবা তারক বাবুর সাথে। কালকে আপনি কখন, আপনাকে শেষবার কখন কথা হয় মেয়ের সাথে? 5:44। কি বলেছিল? 5:44-এ বললো যে বাপি তুমি সাইকেল নিয়ে বাস স্ট্যান্ডে থাকো, আমি চলে আসছি, কেন যে প্রোগ্রাম হওয়ার কথা ছিল সেই প্রোগ্রাম হতে আরও 1-1.5 ঘন্টা সময় লেগে যাবে, আমি অতক্ষণ থাকবো না, এই বলে ফোনটা রেখে দেয়। তারপরে আমি বাস স্ট্যান্ডে এসে যথারীতি ওর জন্য অপেক্ষা করতে থাকি এবং যখন প্রায় 8টা বাজে তখন আমি বাড়ি ফিরে যাই। বাড়ি ফিরে কলেজে আসার প্রস্তুতি নিতে থাকি এবং কলেজে আসি, এসে বন্ধুদের কলেজের গেটেই দাঁড়িয়েছিল এবং সিকিউরিটি গার্ড ছিল, তাদের মধ্যে জিজ্ঞেস করি যে স্নেহা কোথায়, ওরা বললো যে একটু আগে দেখা গেছে, তারপরে আর দেখা যায়নি। শেষবার কখন দেখা গেছিল ইউনিভার্সিটি ক্যাম্পাসে? ওদের কথা শেষবার মোটামুটি ওই 7:30 8টার সময় ওরা বলছে যে শেষবার দেখা গেছে। প্রোগ্রাম চলার সময় একবার ক্যামেরা ঘুরিয়েছিল, সেই অডিয়েন্সে দেখা গেছে যে স্ক্রিনে স্নেহার ফটো রয়েছে, তারপর থেকে আর দেখা যায়নি। আজকে ইউনিভার্সিটিতে গেছিলেন, কি বললো? কারণ ক্যাম্পাসের ভেতর থেকেই ওকে শেষবার দেখা গেছিল, তারপর থেকে মিসিং। ইউনিভার্সিটির তরফে কি বলা হচ্ছে, অথরিটির তরফে কি বলা হচ্ছে? আমরা ওখানে ফার্মেসি ডিপার্টমেন্টের হেডের সঙ্গে একটা যোগাযোগ করেছিলাম, তো উনি আমাদেরকে নিয়ে গেছিলেন রেজিস্ট্রারের কাছে। তো রেজিস্ট্রার কাছে আমরা যেতে রেজিস্ট্রার বললেন যে তোমরা বসো, আমি দেখছি বলে সঙ্গে সঙ্গে উনি যাদবপুর থানায় ফোন করলেন এবং ওসিকে ফোন করে ব্যাপারটা জানালেন, জানিয়ে বললেন যে এর যথাযথ ব্যবস্থা এবং যাতে তাড়াতাড়ি খুঁজে পাওয়া যায় সেই ব্যবস্থা নিতে। কোনো রকম আশঙ্কা প্রকাশ করছেন বা এরকম কোনো ফোন কল এসেছে যেটা থেকে মনে হয় যে ওকে হয়তো কেউ কিডন্যাপ করে নিতে পারে, বা কোনো সম্পর্কের কথা আপনি জানতেন যেটা আপনাদের তরফে হয়তো মানা হয়নি, সেই আত্মগ্লানি থেকে হয়তো কোথাও চলে গিয়েছে, এরকম কিছু? না, মেয়ের সঙ্গে আমাদের সবসময় ভালো রিলেশন, আমাদের একমাত্র সন্তান, মেয়ের সঙ্গে আমরা খুব ভালোভাবেই মিশতাম, সে মনের দিক থেকে কোনো কিছু নেই। আর কিডন্যাপের ব্যাপারটা, আমি তো ট্যাক্সি চালিয়ে খাই, আমার কাছে আর কি কিডন্যাপের দাবি করবে, তবু এখনো পর্যন্ত কোনো সেরকমভাবে ফোন আসেনি। আমি একটু মায়ের সাথে কথা বলার চেষ্টা করব, বিষণ্ণভাবে রয়েছেন তিনি। আপনি থানায় এসেছিলেন, থানার তরফে কি আশ্বাস দেওয়া হচ্ছে? থানার তরফে আশ্বাস দেওয়া হচ্ছে যে ওনারা কোনো খবর পেলে আমাদের জানাবেন। ওনারা সব ইউনিভার্সিটি খুঁজে এসছেন, কিন্তু আমরাও গেছিলাম ইউনিভার্সিটিতে, আমরা কাল থেকেই রাত্রিরেও খুঁজেছি, আজকেও ভোর থেকে আমরা ইউনিভার্সিটিতেই রয়েছি, এখন আবার থানায় এসেছি,
কিন্তু মানে কোনো কিছু এখনো পর্যন্ত ওর খবর পাওয়া যায়নি। কোনো আশঙ্কা করছেন কি হতে পারে বা কিছু? সেরকম তো কিছু মানে কি বলবো, এগুলো তো ঠিক বলা যেতে পারে না। রাত্রির থেকে মেয়েটাকে পাওয়া যাচ্ছে না, তো মানে কিছু উপকার তো আমি পাইনি। কোনো বন্ধুকে সন্দেহ হয়? না, সেরকম কিছু বন্ধুদের সন্দেহ বলে কিছু হয় না। আর ওর কিরকম কারোর সাথে কোনো ওরকম সম্পর্ক আছে বলে সেটা আমার জানা নেই। যে বন্ধুর ফোন থেকে ফোন করেছিল সেই বন্ধুর সাথে আপনার কথা বলেছিলেন? হ্যাঁ, কালকে রাত্রিরে ওই ফোন থেকেই আমরা আবার তাকে ওই ফোনেই করেছিলাম, যেহেতু ও ফোন ফেলে গেছে বাড়িতে, ওকে করেছি। ওরাও আমাদের সাথে কালকে ছিল, 2-3 জন আমাদের সাথে কালকে 3-4 জন ছিল। তা তাদেরকে নিয়েই আমরা সব খুঁজেছি, এমনকি আমরা প্রত্যেকটা হসপিটাল পর্যন্ত আমরা সব ঘুরেছি, কোথাতেও মানে কোনো খবর পাইনি। অর্থাৎ পরিবারের তরফে কিন্তু তারা গতকাল রাতেই তারা ক্যাম্পাসে আসেন, খুঁজে তন্ন করে খোঁজেন। পাশাপাশি তার যারা বন্ধুরা যারা ছিল কালকে এই একসঙ্গে প্রোগ্রামে, তাদের সাথেও তারা খোঁজেন, কিন্তু কোনোভাবে কিন্তু এখনো পর্যন্ত খোঁজ মেলেনি স্নেহা কারকের। এবং এখনো পর্যন্ত প্রায় 13 থেকে 14 ঘন্টা পেরিয়ে গেল, থানাতেও কমপ্লেন জানানো হয়েছে, কিন্তু খোঁজ মেলেনি কিন্তু স্নেহার। পরিবার পুলিশে অভিযোগ জানানো হয়েছে, সেক্ষেত্রে পুলিশ কি তদন্ত শুরু করেছে? দেখো, একেবারেই যাদবপুর থানা তরফে কিন্তু তদন্ত শুরু করেছে এবং তারা গতকালকে যেখানে এই প্রোগ্রামটি হচ্ছিল সেখানে কোনো সিসিটিভি না থাকলেও যেগুলো ইন গেট অর্থাৎ তার লাগোয়া সব থেকে কাছে রয়েছে 4 নম্বর গেট ইউনিভার্সিটি, সেখানকার সিসিটিভিও তারা দেখেছেন, তারা কালেক্ট করেছেন এবং সেখানে তারা দেখার চেষ্টা করছেন যে কখন স্নেহা ঢুকেছিল বা কখন স্নেহা সেখান থেকে বেরিয়েছিল, যখন বেরিয়েছিল তার সাথে কেউ ছিল কিনা। সব থেকে গুরুত্বপূর্ণ তোমাকে বলে রাখি, যেহেতু ফোন ব্যক্তিগত ফোন যেটি স্নেহার যেটা ব্যবহার করতো সেটি যেহেতু তিনি কালকে বাড়িতে রেখে গিয়েছিলেন, সেই কারণে কিন্তু ফোনের টাওয়ার লোকেশন থেকেও কিন্তু তাকে ট্রেস করা যাচ্ছে না। এটা কিন্তু একটা বড় প্রতিবন্ধকতা। আপাতত রাস্তার সিসিটিভি এবং ইউনিভার্সিটি ক্যাম্পাসে যে সমস্ত সিসিটিভি ক্যামেরা রয়েছে সেই সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে স্নেহার কোথায় গিয়েছিলেন বা কোথায় তিনি শেষ অবধি ছিলেন এই বিষয়গুলো কিন্তু আপাতত জানার তারা চেষ্টা করছেন। পাশাপাশি বিভিন্ন যে থানা রয়েছে, আশপাশের থানা এবং তার আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব যেখানেই তার যাওয়ার মতন সম্ভাবনা রয়েছে প্রত্যেকটি জায়গাতে কিন্তু আপাতত পুলিশের তরফে যোগাযোগ করা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি। এবং কারক পরিবার তারাও কিন্তু যথেষ্ট দুশ্চিন্তায় আপাতত প্রত্যেকটা মুহূর্ত কাটাচ্ছেন। অতনু, বাড়ি থেকে বেরিয়েছিলেন অথচ তারপরে আর বাড়ি ফেরেননি তুলনামূলক সাহিত্যের ছাত্রী স্নেহা কারক, গতকাল থেকে নিখোঁজ। এবং তদন্ত করতে নেমে পুলিশের কাছে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা তা হলো স্নেহা কারকের মোবাইলটিও তার কাছে নেই, সুতরাং টাওয়ার লোকেশন করার কোনো সুযোগ এখানে নেই। সেক্ষেত্রে একমাত্র উপায়, যেভাবে সিসিটিভি ফুটেজগুলো যদি পাওয়া যায়, সব সিসিটিভি ফুটেজ বিশ্ববিদ্যালয়ের এবং রাস্তার সিসিটিভি ফুটেজ থেকেই অনুমান করে এগোতে হচ্ছে তদন্তকারীদের, যে কোথায় থাকতে পারেন বা কোথায় যেতে পারেন বা স্নেহা কারকের সঙ্গে কি হয়েছে। স্নেহা কারকের বন্ধু বান্ধবদের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে, তাদের সঙ্গেও কথা হচ্ছে, পুলিশ তাদের সঙ্গে যোগাযোগ করেছেন এবং আত্মীয় স্বজনদের সঙ্গেও যোগাযোগ করেছে পুলিশ। নজর রাখবে এই মুহূর্তে সবচেয়ে চাঞ্চল্যকর খবরে। বিজেপিতে যোগ দিচ্ছেন ভারতী ঘোষ। অবসরপ্রাপ্ত আইপিএস ভারতী ঘোষকে নিয়ে জল্পনা তুঙ্গে। এই পরিস্থিতিতে ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। তার দাবি, দিল্লিতে যোগাযোগ করেছেন ভারতী ঘোষ এবং প্রাক্তন আইপিএসকে তলোয়ারের সঙ্গে তুলনা করে প্রয়োজনে কাজে ব্যবহারের কথাও বলেন দিলীপ ঘোষ। তাদের উপরে যেরকম অত্যাচার করা হচ্ছে খুবই মজার ব্যাপার। তার বক্তব্য অনুযায়ী একটা বাড়ি কবজা করে 3 দিন ধরে সিআইডির লোকেরা বসে আছে, কি নিয়ে যাচ্ছে কি ঢোকাচ্ছে কেউ জানে না, অথচ তারা স্বীকার করছে না রেড করেছে। আজ যদি ভারতী ঘোষ এই ধরনের কাজ করে থাকেন, তার বিরুদ্ধে ঠিক একইভাবেই সরকার কাজ করছে। ভিতরে ঘটনা নিশ্চয়ই আছে, আর তার ফলে যেটা আমাদের মনে হচ্ছে বিভিন্ন সূত্র থেকে, যে তার কাছে টিএমসির বহু নেতার বিরুদ্ধে বহু তথ্য আছে। সেই তথ্য সামনে এলে ওদের রাজনীতিতে টিকে থাকা মুশকিল হয়ে যাবে। এমনকি কিষাণজিকে যে এক জায়গা থেকে তুলে নিয়ে অন্য জায়গায় হত্যা করা হয়েছে, তাকে এনকাউন্টার করা হয়েছে, সেই সময় এই বিষয় নিয়ে বহুত বিতর্ক হয়েছিল। আর তার একজন বড় সাক্ষী উনি, তার বহু তথ্য তার হাতে আছে, এই ধরনের শোনা যাচ্ছে। সেই যাদের কাছে এই ধরনের তথ্য ছিল অলরেডি, সেই সমস্ত পুলিশ অফিসারকে চমকানো হয়েছে, অ্যারেস্টও করা হয়েছে। আমার মনে হয় এই ব্যাপারটা এত হয়ে থামবে না, অনেক দূর যাবে। আর যারা তাদের হয়ে কাজ করে আমাদের অত্যাচার করেছে, সে যদি আমার সঙ্গে হাত মেলাতে চায় বা আমার কাছে আসতে চায়, নিশ্চয়ই তারা একদিন ব্যবহার করেছেন, সেই তলোয়ারটাকে আমরাও ব্যবহার করব। দেখা যাক কার গায়ে কোপ কতটা লাগে। কেন্দ্রের নেতাদের সঙ্গে যোগাযোগ হয়েছে, এটা আমি শুনেছি, আমার কাছে কোনো নির্দেশ নেই এখন। শান্তির পাহাড়ে সব দলকে নিয়ে উন্নয়নের বার্তা মুখ্যমন্ত্রীর।
আজ জিএনএলএফ প্রধান সুভাষ ঘিসিং এর নামে রোহিণী রোডের নামকরণ করেন তিনি। অনুষ্ঠান মঞ্চে দেখা যায় এক বিরল ছবি। উপস্থিত ছিলেন জিটিএ প্রধান বিনয় তামাং এবং সুভাষ ঘিসিং এর পুত্র মন ঘিসিং। ঘুরিয়ে পাহাড়ের সব রাজনৈতিক দলের সঙ্গে সমন্বয় করে উন্নয়নের বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়ি থেকে পাহাড় যাওয়ার জন্য রোহিণী হয়ে বিকল্প এই রাস্তা সুভাষ ঘিসিং মার্গ নামে রাস্তার নামকরণ করেন তিনি। গত বছর 8ই জুন পাহাড়ে শেষবার যান মুখ্যমন্ত্রী। তারপর থেকে অশান্ত হয়ে ওঠে পাহাড়। 8 মাস পর ফের দার্জিলিংয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাকে ঘিরে পাহাড়বাসীর মধ্যে উচ্ছ্বাস ছিল দেখার মতো। বেলুর জগন্নাথ ঘাটে গঙ্গায় ক্লোরিন দূষণ নিয়ে এবার গ্রিন ট্রাইব্যুনালে মামলা হচ্ছে। পুলিশ এবং দমকলের বিরুদ্ধে মামলা করছেন পরিবেশ কর্মী সুভাষ দত্ত। দেবাশিস চক্রবর্তী প্রতিনিধি টেলিফোনে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দেবাশিস, কি খবর রয়েছে বিষয়? দেখো, আমরা এই ঘটনা যখন কাল থেকে মূলত প্রকাশ্যে আসে, গঙ্গায় ফেলা যে ক্লোরিন, সেখান থেকে যে গ্যাস উৎপন্ন হয় তাতে অসুস্থ হয়ে পড়ে বেশ কিছু লোক। চাপানুতো রোডে গঙ্গার মধ্যে ক্লোরিন গ্যাসের ট্যাঙ্কার ফেলার নির্দেশ সে দিয়েছিল। একদিকে পুলিশ যেরকম দমকলের বিরুদ্ধে আঙুল তোলে, অন্যদিকে দমকল পুলিশের বিরুদ্ধে আঙুল তোলে। এই ঘটনায় যথেষ্ট এলাকায় ক্ষতি হয়েছে, কচুরিপানা লাল হয়ে যাওয়া, বিভিন্ন গাছপালায় ক্ষতি হওয়া, এমনকি পশু পাখি যেরকম করে কুকুর বিড়াল স্থানীয় সেখানেও দেখা যাচ্ছে না। এরপর সকালে আমরা সুভাষ দত্ত পরিবেশবিদ তার সঙ্গে যোগাযোগ করি এই বিষয়ে জানার ব্যাপারে। তখন তিনি পরিষ্কার করে জানিয়েছিলেন এই ঘটনার জন্য যারা দায়ী মূলত দমকল ও পুলিশ, তাদের বিরুদ্ধে গ্রিন ট্রাইব্যুনালে গঙ্গা দূষণের জন্য একটি মামলা করতে চলছেন তিনি। তবে এখনো পর্যন্ত তিনি যেহেতু তিনি বাইরে আছেন, কলকাতার বাইরে, তিনি কলকাতায় ফিরেই এই মামলা করবেন বলে জানিয়েছেন। অন্যদিকে সকাল থেকেই ফরেন্সিক দল তারা ঘটনাস্থলে এসছেন এবং নতুন করে এলাকায় 3 জন অসুস্থ হয়ে পড়েছেন। এবং জেলা স্বাস্থ্য আধিকারিকের দাবি মূলত হিস্টেরিয়া অর্থাৎ আতঙ্কে তারা মানুষ অসুস্থ হয়ে পড়ছে, মূলত শ্বাসকষ্ট ও কাশির জন্যই তাদের 3 জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে এখনো পর্যন্ত এই ঘটনায় চাপানুতোর অর্থাৎ যার কারখানা থেকে পাওয়া গেছিল মূলত একটি নাম পাওয়া গেছে জেপি আগরওয়াল, তাকে কিন্তু এখনো পর্যন্ত পুলিশ তাদের নিজেদের হেফাজতে নিতে পারেনি। একটি সুমোটো মামলা করে পুলিশ পুরো ঘটনার তদন্ত করছে। অতনু। প্রতিনিধি দেবাশিস চক্রবর্তী যেমন জানালেন, একদিকে গ্রিন ট্রাইব্যুনালে মামলা করেছেন পরিবেশবিদ সুভাষ দত্ত, পুলিশ এবং দমকলের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এরই পাশাপাশি আজ ফরেন্সিক দল বেলুরের ওই কারখানায় যায় এবং খতিয়ে দেখেন ওই ট্যাঙ্কারগুলি তাতে কি ধরনের গ্যাস রয়েছে সে বিষয়ে তারা নির্দিষ্ট নথি নেন এবং এরপরে জগন্নাথ ঘাটে গিয়ে তারা নমুনা সংগ্রহ করেন। কেলভম ভালিভারাম অর্থাৎ ঐশ্বর্যের ভান্ডার। হেভেনসাংয়ের 250 বছর পর তামিলনাড়ুর সমুদ্র সৈকত ঘুরে নাম রেখেছিলেন ধর্মসেন। বৌদ্ধ পর্যটকের আবিষ্কার করা রাস্তায় হেঁটে এবার রেকর্ড বাঙালি অভিযাত্রীদের। সমুদ্র দূষণ বিরোধী সচেতনতা তৈরিতেই আলেপ্পি থেকে কন্যাকুমারী হেঁটে সমুদ্র তট অভিযান শেষ করলেন বাঙালি অভিযাত্রীরা। টানা 9 দিন পায়ের তলায় সমুদ্র সৈকতের ভিজে বালি। তামিলনাড়ু সমুদ্র সৈকত বরাবর কোস্টাল ট্রেকিং, পোশাকি ভাষায় নাম ব্যাকওয়াটার রোড ট্রিপ। আলেপ্পি থেকে কন্যাকুমারী পায়ে হেঁটে অভিযান 8 বাঙালি অভিযাত্রী। প্রায় 30 বছর আগে একই পথে হেঁটে রেকর্ড করেছিলেন বাঙালি অভিযাত্রী রতনলাল বিশ্বাস। আলেপ্পি থেকে কন্যাকুমারী মোট 267 কিলোমিটার রাস্তার মধ্যে 220 কিলোমিটারই পায়ে হেঁটে পেরোতে হয়। জটিল এই সমুদ্র সৈকতের কোনো মানচিত্র ছিল না, কিছুটা গুগল, কিছুটা অনলাইন অ্যাটলাস আর বাকিটা অনুমান। এভাবেই পায়ে পায়ে পথ খুঁজে নেওয়া। 24 জানুয়ারি শুরু হয়েছিল অভিযান, শেষ 2রা ফেব্রুয়ারি। শেষ দিকে কিছুটা তাল কাটে তামিলনাড়ু সরকারের অসহযোগিতায়। তাঁবু ফেলতে বাধা দেওয়ার অভিযান শেষ করতে বাড়তি কিছুটা সময় লেগে যায়। সমুদ্র সচেতনতা তৈরিতেই এই অভিযান, তাই কন্যাকুমারীতে পৌঁছে সমুদ্র সৈকত সাফাইয়ে নেমে পড়েন অভিযাত্রীরা। কয়েক ঘন্টা ধরে সাফাই অভিযানে তারা জঞ্জাল মুক্ত করতে পেরেছেন বেশ কিছুটা তট।
তামিলনাড়ু সমুদ্র সৈকতে পায়ে হাঁটা পথের হদিশ দিয়েছিলেন বৌদ্ধ পর্যটক ধর্মসেন। নাম দেন কেলভাম ভালিবারাম, অর্থাৎ ঐশ্বর্যের ভান্ডার। পায়ে হেঁটে আরও একবার সেই ঐশ্বর্যকে চোখে দেখার অভিজ্ঞতা নিয়ে ফিরলেন বাঙালি অভিযাত্রীরা, সঙ্গে অবশ্যই রোমাঞ্চকর কিছু স্মৃতি। দেবাশিস চক্রবর্তীর রিপোর্ট, ইটিভি নিউজ বাংলা।